একটা স্বস্তির জায়গা হচ্ছে এবারের অকশনের প্লেয়ার ড্রাফট থেকে যে প্লেয়ারগুলো নেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে এবারে এই প্রশ্নবিদ্ধ প্লেয়ারের সংখ্যা একেবারেই কম। এটা একটা গুড সাইন আমার কাছে মনে হচ্ছে। সো আপনারা কি মনে করছেন, যারা যারা নাকি বিপিএল এর অকশনটা দেখেছেন তাদের কাছে কি মনে হতে পারে যে কোন টিমটা সব থেকে বেশি স্ট্রং, তারা স্কোয়াডটা বানাতে পেরেছে এ পর্যন্ত? কারণ এখন পর্যন্ত ওপেন, যদি কোনো টিম চায় যে তারা ডিরেক্ট কোনো ফরেন প্লেয়ারকে সাইন করাবে তাহলে সেই অপশন কিন্তু তাদের কাছে ওপেন রয়েছে। বিপিএল 2026-এর অকশন আজকে হয়ে গেল, সেখানে 6টা টিম কীরকমভাবে টিমটা ফর্ম করতে পারলো, কাদের স্কোয়াডের স্ট্রেংথ এবং উইকনেস কীরকম হয়েছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই অকশনে। পুরো ব্যাপারটা কেমন ছিল এবং বিগত 2-3 বছরের যেই অকশনগুলো আমরা দেখেছিলাম এবং আমরা যে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম কিছু আনক্যাপড প্লেয়ারদেরকে নেওয়ার জন্য, বা খুবই এজ যে প্লেয়ারগুলো ছিল এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল, যদি সেটাকে বলতে বোঝাচ্ছি যে যারা নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখা যাচ্ছিল যে অনেক বছর ধরেই তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে, বা কেউ রিটায়ার্ড, বা ইভেন 40+ এইজেরও কিন্তু প্লেয়ারদেরকে গত কয়েকটা বিপিএলে নেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছিল, যে কারণে বিপিএলটা তার পপুলারিটি হারিয়েছে, যে কারণে বিপিএলটা সেভাবে করে তার ডানা মেলে ধরতে পারেনি। সেখানে এইবারের বিপিএলেও যখন নাকি আমরা ড্রাফট লিস্টে দেখেছিলাম ফরেন প্লেয়ারের লিস্টে পীযূষ চাওলার মতন প্লেয়ারকে রাখা হয়, সেখানে সামিত প্যাটেল বা রবি বাপারা, এই দুইজন তো বাংলাদেশের বিপিএলের যেন নিয়মিত মুখ ছিলেন। যতই যেইটাই হয়ে যাক না কিসের জন্য এই দুইজনকে টিমে রাখতেই হবে। তবে এবারে কি হলো, এবারে কি এই এইজড প্লেয়ার বা যারা কিনা আসলে এখন টপ ফ্র্যাঞ্চাইজিগুলোতে সেই রকমভাবে তাদের জনপ্রিয়তা নেই, বা তারা আসলে এখন সেভাবে করে কোনো ইম্প্যাক্ট রাখতে পারছেন না, বাংলাদেশ প্রিমিয়ার লিগে কি এবারে তাদের পজিশনটা বা তাদের অবস্থানটা কী ছিল সেটাও কিন্তু জানবো এই ভিডিওতে। বাংলাদেশের প্লেয়ারদের ভেতর থেকে সারপ্রাইজিং এলিমেন্ট হিসেবে কারা ছিলেন বা কারা কোন দলে গিয়েছেন সেটা না যদি একটু সামারাইজ করি। নাইম শেখ যেহেতু এ ক্যাটাগরিতে ছিলেন, সেটা কিন্তু এ ক্যাটাগরিতে নাইম শেখের থাকারই প্রশ্নবিদ্ধ ছিল। সেখানে নাইম শেখ এইবারের বিপিএলে সর্বোচ্চ নিলামে বিক্রিত সর্বোচ্চ দামের প্লেয়ার, তিনি 1,10,00,000 টাকাতে নাইম শেখ সোল্ড আউট হয়েছেন। সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার যদি বলি তাহলে সেটা কিন্তু তাহিদ হৃদয়, তিনি সোল্ড আউট হয়েছেন 92 লাখ টাকা দিয়ে। থার্ডে কিন্তু রয়েছেন আমাদের ন্যাশনাল টিমের মানে টি-20 সেট আপের ক্যাপ্টেন লিটন দাস। একটা কথা শোনা যাচ্ছিল যে লিটন দাসকে যে ডিরেক্ট সাইনিং করানো হয়নি, কারণ লিটনের আস্কিং প্রাইসটা ছিল কিন্তু 1 কোটি টাকা বা তারও বেশি, যে কারণে লিটনকে আসলে সেভাবে করে অকশনের আগেই ডিরেক্ট সাইনিং হিসেবে কোনো দলই তাকে নেয়নি। অকশনে যখন লিটনের নামটা আসলো তখন অকশনে লিটনকে কিন্তু রংপুর রাইডার্স নিয়ে নিল 70 লাখ টাকা দিয়ে। সো বেস প্রাইস ছিল 50 লাখ, সেখান থেকে কিন্তু তাকে 70 লাখ টাকা দিয়ে লিটনকে নিয়ে নেওয়া হলো। তারপরে আমি যদি বলি এরপরে রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তাকেও কিন্তু 68 লাখ টাকা দিয়ে রংপুর রাইডার্স কিনে নিয়েছে। তানজিম হাসান সাকিবকেও কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স কিনে নিয়েছে 68 লাখ টাকা দিয়ে। নাহিদ রানার সি ক্যাটাগরিতে থাকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল, বা নাহিদ রানা কি সি ক্যাটাগরিতে থাকার মতন প্লেয়ার কিনা, বাট নাহিদ রানা কিন্তু 55 লাখ টাকা দিয়ে তিনি তার সেই 35 থেকে 55 লাখসে জাম্প করেছেন, এবং তাকে কিন্তু ভালো অ্যামাউন্টেই সেটাও কিন্তু কিনেছে রংপুর রাইডার। ফরেন পিক যেখানে কি সবসময় সারপ্রাইজ থাকে, যেখানে কি সবসময় একটা আমাদের এই ফ্র্যাঞ্চাইজিগুলোর ভেতরে গত কয়েকটা বছরে আসলে এক্সেপ্ট আগের বিপিএলে যারা ছিলেন সেই বরিশালের টিমটাকে যদি বলি ফরচুন বরিশাল, বা তার আগের বিপিএলে যে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এই দুইটা টিমের ভিতরে কিন্তু সেই টেন্ডেন্সিটা দেখা যেত না যে এই একেবারে এক্সপায়ার্ড প্লেয়ারকে নিয়ে এসে বা বৃদ্ধ বা বুড়াদেরকে নিয়ে এসে বিপিএলে খেলিয়ে দেওয়া, কিন্তু অন্যান্য সব টিমের ভেতরে কিন্তু সেই টেন্ডেন্সিটা দেখা যেত বলেই বিপিএল তার চার্মটা হারিয়েছে, বা বিপিএলের অনেক কিছুই কিন্তু প্রশ্নবিদ্ধ হতো এবং দর্শক জনপ্রিয়তা কিন্তু সেটা পেত না, কারণ দর্শকরা যেই মানের প্লেয়ারের খেলা দেখতে চায় সেই মানের প্লেয়ারকে বিপিএল প্রোভাইড করতে পারছিল কিনা সেটা কিন্তু ব্যর্থ হচ্ছিল বারবার করে। যাই হোক, এবারে বিপিএলে যেটা প্রথমে কথা বলছিলাম যে সামিত প্যাটেল বা রবি বাপারা, পীয়ূষ চাওলা, এদেরকে কি বিপিএলের এবারে কেউ কিনেছে কিনা? থ্যাঙ্কফুলি এই প্লেয়ারদেরকে এবারে বিপিএলে কেউ কিনেনি। এটাই কিন্তু আমার কাছে মনে হয় সব থেকে বড় নিউজ, যে কোনো এক্সপায়ার্ড বা কোনো রকম, হ্যাঁ একটা প্লেয়ার আছে যিনি ভেরি মাচ ওয়েল নোন, বা তিনি হচ্ছে তার পিক অফ দ্য ক্যারিয়ারে হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বাট তাকে কিন্তু এখন আসলে তার ক্যারিয়ারের শেষ বলতে পারি, বা তিনি রিটায়ারমেন্টের দিকে চলে গিয়েছেন, তারপরেও তাকে যে নেওয়া হয়েছে সেইটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে যে নেওয়া হয়েছে সেটা কী কারণে নেওয়া হলো সেটা আসলে ফ্র্যাঞ্চাইজির হয়তো তাদের কোনো স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তারা হয়তো সেই
জিনিসটা চিন্তা করতে পেরেছে। আমি যদি একটু আপনাদেরকে গাইড করি যে কোন টিমটা কীরকম হয়েছে, আমি আজকে শুধু একটা সামারি দেবো, কারণ আমি ডিটেইলে আমি নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ এক একটা টিম নিয়ে কিন্তু আলোচনা করব। আমি যদি বলি আপনাদেরকে, তাহলে প্রথমেই আসবে আমার কাছে মনে হবে যে আমার কাছে দুইটা টিমকে লেগেছে একটু উইক রাদার দেন, আর দুইটা টিমকে লেগেছে খুবই স্ট্রং। একজনের স্ট্র্যাটেজি লেগেছে খুবই চমৎকার। সো একটা একটা করে যদি বলি, তাহলে ফার্স্টে আসবো যে একটা টিমের স্ট্র্যাটেজি খুবই চমৎকার লেগেছে, সেটা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স, যেটার কিনা কোচ হচ্ছে হান্নান সরকার বা নাজমুল হোসেন শান্ত রয়েছেন সেখানে। আমার রাজশাহীর একটা জিনিস খুব ভালো লেগেছে, রাজশাহী প্রত্যেকটা প্লেয়ার পিক করেছে যেন তারা কমপ্লিটলি ভালো করে যেই হোমওয়ার্কটা করেছে তার বেসিসে। কারণ রাজশাহী কোনো রকমভাবে বড় নামের দিকে যে গিয়েছে সেটাই শুধু বলবো না, রাজশাহী কিন্তু ইয়াং প্লেয়ারদের দিকে ঝুঁকেছে বেশি, এবং ইয়াং প্রসপেক্ট যারা বা ইয়াং যারা নাকি পারফর্মিং ট্যালেন্টস রয়েছে আমাদের ডোমেস্টিক সার্কিটে, এ টিমে বা রাইজিং স্টার্স এশিয়া কাপে আমরা দেখেছি, সেখান থেকে কিন্তু রাজশাহী টিমটা পিক করেছে। রাজশাহী স্ট্র্যাটেজিতে চমৎকার লেগেছে। আমার কাছে মনে হয় যে রাজশাহী ওয়ান অফ দ্য টপ ফেভারিট কন্টেন্ডার থাকবে এবারের বিপিএলটাতে জেতার জন্য। রাজশাহী টিমটা আমি যদি একটু বলি আপনাদের সাথে, তাহলে রাজশাহীতে আমরা দেখতে পাবো যে তারা কিন্তু আগেই ডিরেক্ট সাইনিংয়ে নিয়েছিল মোহাম্মদ নওয়াজকে এবং সাহিবজাদা ফারহানকে। এই দুইটাই কিন্তু খুবই ভালো পিক হয়েছে, কারণ সাহিবজাদা ফারহান কিন্তু লাস্ট পিএসএল যেটা ছিল সেইখানে কিন্তু তিনি ছিলেন টপ স্কোরার বা হাইয়েস্ট রান গেটার। সেখান থেকে যখন পাকিস্তান টিমে তিনি খেলতে এসেছেন, তিনি কিন্তু পার্মানেন্টলি সেই পাকিস্তানের ওপেনিং স্লটটা তিনি ধরে রেখেছেন এবং তিনি কিন্তু খেলে যাচ্ছেন। সাহিবজাদা ফারহানের যেমন পারফরমেন্স খুবই ভালো, তার সাথে কিন্তু মোহাম্মদ নওয়াজ তিনি নতুন একটা রোলে তিনি পাকিস্তান টিমে এখন এসেছেন। আগে যেমন মোহাম্মদ নওয়াজকে আমরা শুধুমাত্র লেফট হ্যান্ডেড অর্থোডক্স বোলার হিসেবে দেখতাম, সেখানে কিন্তু মোহাম্মদ নওয়াজ রিসেন্টলি তার ব্যাটিংটা এত ইমপ্রুভ করেছেন, সেখানে মোহাম্মদ নওয়াজ কিন্তু খুবই 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 ভালো পাকিস্তানকে ওই ফিনিশিংয়ের যে রোলটাতে তিনি সার্ভিস দিচ্ছেন, পাকিস্তানকে ভালো একটা ফিনিশিং এনে দিতে বা চেস ডাউন করার সময়, ইভেন বাংলাদেশের সাথে ম্যাচের সময় কিন্তু মোহাম্মদ নওয়াজের সেই ফিনিশিং রোলে ভালো খেলাটা আমরা দেখতে পেয়েছি। এখানে ডিরেক্ট সাইনিং ছিল বাংলাদেশি বা লোকাল প্লেয়ার্সদের ভেতর থেকে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। সো দেখেন ওপেনিংয়ে আপনি যখন নাকি সাহিবজাদা ফারহানের সাথে তানজিদ তামিমকে দেখছেন, সো অবভিয়াসলি তাদের কিন্তু একটা হোমওয়ার্কটা ভালো ছিল এবং তারা খুবই ওয়েল প্ল্যান্ডভাবে রাজশাহী টিমটা সাজিয়েছে। যেখানে নাকি আমি যদি বলি আপনাদেরকে, এখানে ইয়াংদের ভেতর থেকে যেমন আকবর আলী, এই রিপন মণ্ডল রাইজিং স্টার্স এশিয়া কাপে তিনি টপ হাইয়েস্ট উইকেট গেটার, হাসান মুরাদকে নেওয়াটা ইজ এ টপ চয়েস। তারপরে আব্দুল গফফার সাকলাইন, হি ইজ আ টপ চয়েস। তারপরে যদি বলি মেহরাব হাসান, তিনি কিন্তু রাইজিং স্টার্স এশিয়া কাপে দেখিয়েছেন তার ক্যাপেবিলিটির কতটুকু। বি ক্যাটাগরি থেকে বাংলাদেশের লেজেন্ড দুইজন মুশফিকুর রহিম এবং মাহমুদ আলী রিয়াদ ফার্স্ট যখন নাকি পার্টে তারা আনসোল্ড ছিলেন, পরের পার্টে কিন্তু তারা বিক্রি হয়েছেন এবং মুশফিকুর রহিমকে কিন্তু রাজশাহী কিনেছে। সো মুশফিকুর রহিম সেই এক্সপিরিয়েন্সটা অ্যাড করবে রাজশাহীর এই স্কোয়াডে। সাথে যখন নাকি ফরেন আরও দুইটা পিক ছিল, তখন কিন্তু তারা শ্রীলঙ্কার দুষন্ত হেমন্তকে কিনেছে এবং সাথে পাকিস্তানের জাহানদাদ খানকে কিন্তু তারা কিনেছে। সো রাজশাহীর কিন্তু ব্যালেন্সটা খুবই চমৎকার। আমি যদি সেই তুলনায় বলি, আমি বলবো যে টপ মোস্ট টিম কারা বানিয়েছে, আমার কাছে মনে হয় যে স্ট্রংগেস্ট লাইন আপ বা স্ট্রংগেস্ট স্কোয়াড কিন্তু বানিয়েছে রংপুর রাইডার্স। তারা নুরুল হাসান সোহান এবং মুস্তাফিজকে আগে নিয়েছিল, তার সাথে কিন্তু পাকিস্তানি খাজা নাফিকে নিয়েছে এবং সুফিয়ান মুকিমকে নিয়েছে। সুফিয়ান মুকিম কিন্তু লেফট হ্যান্ডেড চায়নাম্যান বলার, খুবই তার ক্যালিবার ভালো। বাংলাদেশের এই উইকেটে তিনি কিন্তু খুবই বড় থ্রেট হয়ে যেতে পারেন। লাস্টে কিন্তু কয়েকদিন আগে ইটালির হয়ে ভালো পারফর্ম করেছেন, বা আমরা দেখেছি কিন্তু ইংল্যান্ডের টি-20 ভাইটালিটি ব্লাস্ট যেটা হয়ে থাকে সেখানে কিন্তু চমৎকার খেলেছেন এমিলিয়ানো গে। তার ইনক্লুশনটা, বাট হ্যাঁ মোহাম্মদ আখলাক এইটা একটু ট্রিকি ইনক্লুশন, এটা হয়তো বা তারা স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেছে। তিনি আছেন এখানে কিন্তু নাহিদ রানা বলেন, এদের রংপুরের কিন্তু বোলিং লাইন আপ তুখোর। এখানে মুস্তাফিজ আছেন, এখানে সুফিয়ান মুকিমকে দেখা যাচ্ছে বা নাহিদ রানাকে দেখা যাচ্ছে, রাকিবুল হাসানকে দেখা যাচ্ছে, আলিস ইসলামকে দেখা যাচ্ছে। আর তারা সেই কামরুল ইসলাম রাব্বি তাদের টিমে খেলছিলেন, সো তার উপরে তারা ভরসা রেখেছে। যদি আমি বলি যে নতুন হিসেবে আসা নোয়াখালী এক্সপ্রেসের কথা যদি বলি, নোয়াখালীর টিমটা আসলে মিক্স অ্যান্ড ম্যাচ বলা যায় যে ভালো। তাদের ফরেন পিকগুলো ভালো হয়েছে, যেমন কুশল মেন্ডিসকে তারা নিয়েছে বা তারা জনসন চার্লসকে নিয়েছে, এটা কিন্তু ভালো একটা পিক হয়েছে, কারণ জনসন চার্লস অনেক গিভেন ডে হি ইজ ভেরি ডিস্ট্রাকটিভ। আর ইসানুল্লাহ খান পাকিস্তানের রাইট আর্ম ফার্স্ট বোলার, হি বোলস ভেরি ফাস্ট, তাকে নেওয়া হয়েছে, সেটা কিন্তু একটা ভালো পিক হয়েছে। এবং হায়দার আলী পাকিস্তানের কিন্তু অন অ্যান্ড অফ খেলছেন, কিন্তু হায়দার আলী কিন্তু ডোমেস্টিকে খুবই
ডেভাস্টেটিং ব্যাটার। সো টপ অর্ডারে কিন্তু হায়দার আলীর একটা ইম্প্যাক্ট থাকতে পারে। আর যদি লোকাল প্লেয়ার্সদের কথা বলি তাহলে কিন্তু তারা একটা ব্যালেন্স রেখেছে, খুব সুন্দর একটা ব্যালেন্স রেখেছে। ওপেনিংয়ে কিন্তু সৌম্য সরকারকে যদি দেখি, তার সাথে আমরা কিন্তু এখানে হাবিবুর রহমান সোহান, দিস ইজ এ ভেরি ভেরি নাইস চয়েস। এবং হাবিবুর রহমান সোহান এই বিপিএলে কেমন করতে পারেন তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে তার সামনের ভবিষ্যৎটা কীরকম হতে যাচ্ছে, বাংলাদেশ জাতীয় টিমে আসার সেই পথটাকে তিনি কিন্তু তৈরি করতে পারছেন কিনা, এটা দেখার একটা বিষয় থাকবে। সাথে আমরা যদি বলি যে মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক তারা রয়েছেন, আর হাসান মাহমুদের মতন বোলার কিন্তু তারা পিক করেছেন। আর ঢাকা ক্যাপিটালসের কথা যদি বলি তাহলে ঢাকা ক্যাপিটালসের টিমটা আসলে যতটা এক্সপেক্ট করেছিলাম, যখন নাকি তারা লোকাল দুইটা পিক করেছিল তাসকিন আহমেদ এবং সাইফ হাসানকে, তার সাথে অ্যালেক্স হেলস এবং উসমান খানকে নিয়েছিল, তখন আমরা ভেবেছিলাম হয়তোবা তারা অনেকটা চমক দিতে যাচ্ছে। কিন্তু আসলে সেই অর্থে আমি যদি বলি তাহলে সাব্বির রহমান বাংলাদেশের প্রোভেন পারফর্মার টি-20 সেট আপে, বা নাসির হোসেন সেই 2015-র স্মৃতিটাকে হয়তো তারা ফিরিয়ে আনতে পারবেন কিনা সেটা দেখার বিষয় থাকবে। এছাড়া মোহাম্মদ মিঠুনকে রাখা হয়েছে, এইটা আসলে আমি মিঠুনকে ছোট করে বলছি না, বাট মিঠুনের টি-20-র ক্যাপাবিলিটি নিয়ে এখন এসে আসলে কতটুকু তিনি কার্যকর হবেন সেটা একটা দেখার বিষয় থাকবে। তাছাড়া ইরফান শুক্কুর, মঈনুল ইসলাম, মারুফ মৃধা, তারপর আপনি যদি বলেন তাদের যে দুইজন পরবর্তীতে নেওয়া হয়েছে, দাসুন সানাকা, হি ইজ এ ভেরি গুড পিক, কারণ দাসুন সানাকা এখন ফর্মে রয়েছেন শ্রীলঙ্কার হয়ে খেলাতে। বাট জুবারুল্লাহ আকবারি, তিনি হতে পারেন ইয়াংস্টার, ভালো খেলতে পারেন। এখন দেখা যায় যে তার কাছ থেকে আসলে পারফরমেন্স কীরকম ঢাকা ক্যাপিটালস পায় বা কী সার্ভিসটা পেতে পারে। এছাড়া আমি যদি বলি চট্টগ্রাম রয়্যালস, আর হচ্ছে আমি যেটা বলবো সিলেট টাইটান্স। তার আগে চট্টগ্রাম রয়্যালসের টিমটা আসলে আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড করেছে। অনেস্টলি আমি যদি আমার ওপিনিয়নটা দিই তাহলে চিরাঙ্গের এই টিমটা সব থেকে উইক অ্যামাংস দ্য 6 টিমস। বা স্কোয়াডের কথা যদি বলি তাহলে চিরাঙ্গের স্কোয়াডটা আসলে দিস ইজ নট আপ টু দ্য মার্ক অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট অফ ভিউ। আমি ভুল হতে পারি, যদিও নাকি চিরাং কিন্তু 4টা ফরেন পিক করেনি, তারা 3টা নিয়েছে। একটা তো আপনার আগেই ছিল আবরার আহমেদকে, পাকিস্তানের লেগ স্পিনার, তার সাথে নিরসন ডিকোয়েলা এবং অ্যাঞ্জেলো পেরেরা। নিরসন ডিকোয়েলা কি পুরো ড্রাফট লিস্টে যারা ছিল তাদের মধ্যে থেকে কি বেটার অপশন নিরসন ডিকোয়েলা ছিল নাকি অন্য কেউ হতে পারতো, সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় থাকবে। অ্যাঞ্জেলো পেরেরার ক্ষেত্রেও সেম কথা বলবো। শুভগত হোম চৌধুরী আছেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, বা আমি যদি বলি আবু হায়দার রনি, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, তারা কিন্তু একটা মিক্স অ্যান্ড ম্যাচ করেছে। বাট জিয়াউর রহমান, আরাফাত সানি, তারাও কিন্তু রয়েছেন চিরাংয়ের টিমে। বাট আমি স্পেসিফিকভাবে যখন স্কোয়াড অ্যানালাইসিস করব তখন আপনাদের সাথে আরও ডিটেলে শেয়ার করবো তাদের উইকনেস কোথায়, কোন প্লেয়ারটার উপরে তারা বাজি রাখতে পারে, এবং তাদের স্ট্রেংথের জায়গাটা কোথায়। আর সবশেষে যদি বলি সিলেটের কথা, তাহলে সিলেটের টিমটাও কিন্তু আমার কাছে মনে হয় যে চিরাংয়ের থেকে কিছুটা বেটার হয়েছে। কারণ সিলেটে কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে নাসুম আহমেদ এবং মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়েছিল, এবং স্যাম আয়ুব এবং মোহাম্মদ আমিরকে তারা ফরেন পিক হিসেবে ডিরেক্ট সাইন করেছিল। এই দুটো ভালো, কারণ স্যাম আয়ুব কিন্তু অন এ গিভেন ডে হি ইজ ওয়ান ম্যান শো, কারণ তিনি ব্যাটিংও করেন যেরকম, তিনি বোলিংও কিন্তু আপনাকে উইকেট এনে দিতে পারেন। একটা ট্রিকি তাদের ছিল, ফরেন পিক ছিল অ্যারন জোন্স, যিনি কিনা ইউএসএর প্লেয়ার। তিনি ইউএসের মাটিতে খুবই ভালো পারফর্ম করেছেন, বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে যখন খেলে থাকেন তিনি কিন্তু অন অ্যান্ড অফ ভালো ব্যাটিং করেন, হি ইজ ভেরি অ্যাগ্রেসিভ। বাট বাংলাদেশের এই কন্ডিশনে তিনি কীরকম খেলবেন সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। যেটা আমি প্রথমেই বলেছিলাম, এখানে কোনো এইজড প্লেয়ার এবারে নেওয়া হয়নি বলে যেই থ্যাঙ্কসটা দিয়েছিলাম, সিলেট টাইটান্স কিন্তু পুরোপুরি সেই থ্যাঙ্কসটা দিতে দেয়নি, কারণ তারা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়েছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস হতে পারেন এখনও তিনি পারফর্মার হবেন বা এখনও সেরকম পারফর্ম করবেন, বাট আমার কাছে সিরিজটা একটা ডাউট রয়েছে যে অ্যাঞ্জেলো ম্যাথিউস কতটুকু আসলে এখন এসে তার রিটায়ারমেন্টের সময়ে এসে, যখন নাকি তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বের হয়ে এসেছেন, তারপরে তার পারফরমেন্সটা কীরকম থাকবে, আর তার থেকে কি বেটার কোনো অপশন সিলেটের হাতে ছিল কি ছিল না সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। আমি যদি এখানে বলি সিলেটের কিন্তু তারা একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে রেখেছে। সিলেট অলওয়েজ দেখা যায় যে খালেদ আহমেদ সিলেটের ছেলে সিলেটে খেলছে, এবাদত হাসান সিলেটের ছেলে সিলেটে খেলছে। এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু আমি বলবো যে ভেরি গুড পিক ছিল হচ্ছে মমিনুল হক। মমিনুল হকের দল পাওয়াটা ভালো ছিল। আমি বলবো এখানে আফিফ হাসান ধ্রুব রয়েছেন, জাকির হাসান রয়েছেন, রুয়েল মিয়াকে নেওয়া হয়েছে। তারপরে আমি যদি বলি শহীদুল ইসলাম রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বলার, তাকে নেওয়া হয়েছে, তৌফিক খান তুষার। এবং আমি যদি বলি এখানে আর একজনের কথা সব থেকে ইম্পর্ট্যান্ট থাকবে, আমাদের জাতীয় দলের ড্যাশিং ওপেনার পারভেজ হোসেন ইমন। সো এই হচ্ছে 6টা স্কোয়াডের যতটুকু আজকের এই অকশনটা গেল, সেই অকশন থেকে প্লেয়ার নেওয়া হলো,
সেইখানে স্কোয়াড কীরকম হতে পারে, কীরকম হলো সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে ডিটেলে আলোচনা হবে। বাট আজকের এই অকশনটা থেকে যদি অনেক মিস্টেক ছিল, অনেক ধরনের ফাউল প্লে হয়েছে, অনেকগুলো রুলস হয়তোবা তারা যারা বানিয়েছেন সেগুলো টিমই জানে না বা টিম সেটা পড়েনি, সেগুলো নিয়ে আসলে সেগুলো আলাদা কথা। বাট একটা স্বস্তির জায়গা হচ্ছে এবারের অকশনের প্লেয়ার ড্রাফট থেকে যে প্লেয়ারগুলো নেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে এবারে এই প্রশ্নবিদ্ধ প্লেয়ারের সংখ্যা একেবারেই কম। এটা একটা গুড সাইন আমার কাছে মনে হচ্ছে। সো আপনারা কি মনে করছেন, যারা যারা নাকি বিপিএল এর অকশনটা দেখেছেন তাদের কাছে কি মনে হতে পারে যে কোন টিমটা সব থেকে বেশি স্ট্রং তারা স্কোয়াডটা বানাতে পেরেছে এ পর্যন্ত? কারণ এখন পর্যন্ত ওপেন, যদি কোনো টিম চায় যে তারা ডিরেক্ট কোনো ফরেন প্লেয়ারকে সাইন করাবে তাহলে সেই অপশন কিন্তু তাদের কাছে ওপেন রয়েছে। এছাড়া এখন পর্যন্ত যেই আজকের অকশনটা হয়েছে সেই অকশনে আপনাদের কাছে কি মনে হয় কোন টিমটা সব থেকে বেশি স্ট্রং স্কোয়াড বানাতে পেরেছে, এবং আপনারা এই বিপিএল কি একটা ভালো বিপিএল আশা করেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা নাকি আমাকে নতুন দেখছেন, যারা নাকি আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ 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 মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।